আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি আপনাদের দোয়ায় ভালো আছি। জার্মানি নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন আমাকে। তো সবচাইতে বেশি যে প্রশ্নগুলো আমি পেয়ে থাকি সেই প্রশ্নগুলোর ভিতরে 7টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমার আলোচনাটা। প্রথম প্রশ্ন হচ্ছে, জার্মানি আসতে কত টাকা লাগে? এটা সবারই আসলে একটা কমন প্রশ্ন যে আসলে কত টাকা লাগে, আমি কি ফ্রি আসতে পারবো নাকি আমাকে একটা অ্যামাউন্ট খরচ করতে হবে। স্টুডেন্ট হিসেবে যদি আপনি জার্মানি আসতে চান তাহলে আপনাকে অন্তত পক্ষে 11,208 ইউরো ব্লক অ্যাকাউন্টে দেখাতে হয়, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 14 লাখ টাকার মতো আসে। এর পাশাপাশি আরও কিছু খরচ থাকে, যেমন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা, আইএলটিএস এর পরীক্ষা দেওয়া, বিমান ভাড়া, এম্বাসির ভিসা ফি, কেনাকাটা এবং বিভিন্ন আনুষঙ্গিক কিছু খরচ থাকে। সেই সব সহ আপনার মোট আপনি 18 লাখ টাকা বাজেট রাখতে পারেন। এই 18 লাখের ভিতরে আপনি 14 লাখ টাকা ফেরত পাবেন, কারণ ব্লক অ্যাকাউন্টের যে টাকাটা, এই টাকাটা কিন্তু জার্মানির কোনো বিশ্ববিদ্যালয় বা জার্মান গভর্নমেন্ট আপনার কাছ থেকে নিচ্ছে না। এই টাকাটা আপনার অ্যাকাউন্টেই থাকবে। এটা আপনি জার্মানি আসার পরে প্রতি মাসে মাসে 930 ইউরো করে ফেরত পাবেন। সো জার্মানি আসতে এখন বর্তমানে 18 লাখ টাকার মতো লাগতেছে। এটা 2024 সালের কথা বলতেছি আমি। এটা ভবিষ্যতে বাড়তেও পারে, কারণ এটা আসলে ইউরো রেটের উপরে নির্ভর করে। ইউরো রেট বাড়া কমার ফলে আপনার এইটা চেঞ্জ হইতে পারে। যেমন আগে এই টাকাটা অনেক কম লাগতো, যখন ব্লকের অ্যামাউন্টটা অনেক কম ছিল, প্রায় 10,000 ইউরোর মতো ছিল। তখন আসলে 10 লাখ টাকার ভিতরে হয়ে যেত, কারণ তখন ইউরো রেট দেখা গেছে যে 100-র নিচে ছিল। কিন্তু এখন আসলে ইউরো রেট 100-র উপরে, 125, 26, 27 এরকম। আসলে ইউরো রেট বাড়ার কারণে কিন্তু আসলে আমাদের কস্টটা আসলে বেড়ে গেছে, এবং ভবিষ্যতে শোনা যাচ্ছে যে 2025 সাল থেকে এই অ্যামাউন্টটা আরও বেড়ে যাবে। এই যে ব্লক অ্যাকাউন্টের টাকাটা, এটা আসলে একটা সিকিউরিটি মানির মতো। আপনি যে এই দেশে এসে পড়াশোনা করার মতো সক্ষম, এই জিনিসটা আসলে প্রমাণ হিসাবে এই ব্লক অ্যাকাউন্টে টাকাটা জমা রাখতে হয়। সো এইটাকে আপনি একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে পারেন, যে ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট জার্মানি আসার ক্ষেত্রে। অন্যান্য দেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে ওখানে কোনো ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয় না, সাধারণত টিউশন ফি দিলেই আসলে যাওয়া যায়, বা যদি আপনি স্কলারশিপ পান তাহলে স্কলারশিপে সব কিছু কভার করে। কিন্তু জার্মানির ক্ষেত্রে আসলে বিষয়টা অনেকটা উল্টা। আপনাকে স্টুডেন্ট ভিসায় আসতে হলে আপনাকে ব্লক অ্যাকাউন্টে টাকা দেখাতে হবে। অবশ্য যারা স্কলারশিপ পায় তাদেরকে ব্লক অ্যাকাউন্টের টাকাটা দেখাইতে হয় না, তবে এই সংখ্যাটা আসলে অনেক কম। আপনি যদি ডার্ট স্কলারশিপ বা এরাসমাস মুন্ডাস স্কলারশিপের কথা চিন্তা করেন, তো অনেক কম স্টুডেন্ট আসলে ডার্ট স্কলারশিপ পায়। সেক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টই ব্লক অ্যাকাউন্টে টাকা দেখিয়ে জার্মানিতে আসে। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমি স্কলারশিপ পাবো কি না। হ্যাঁ, স্কলারশিপের জন্য যদি আপনি ক্রাইটেরিয়াগুলো পূরণ করেন তাহলে অবশ্যই আপনি স্কলারশিপ পাবেন। যেমন ডার্ট স্কলারশিপের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি ব্যাচেলরে যে সাবজেক্টে পড়াশোনা করেছেন ওই সাবজেক্টের উপরে আপনার 2 বছরের ফিল্ড রিলেটেড নলেজ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আপনি ডার্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য এলিজেবল। যদি 2 বছরের বেশি হয়ে থাকে তাহলেও কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে সেটা আপনার জন্য আরও ভালো। অনেকে প্রশ্ন করে থাকে যে আমার পাবলিকেশনস লাগবে কিনা। যদি আপনি ভালো ইউনিভার্সিটিগুলোতে, টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে চান, তো অনেক ক্ষেত্রে ওরা আসলে পাবলিকেশন দেখতে চায়, কারণ দেখা যায় যে একটা সিটের জন্য সেখানে 10, 12, 15 জন স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে। তো যার পাবলিকেশন আছে সে অবশ্যই সেক্ষেত্রে এগিয়ে থাকবে। আপনার যদি পাবলিকেশন থেকে থাকে তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। যদি না থেকে থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই। জার্মানিতে অনেক ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিগুলোতে আপনি পাবলিকেশন ছাড়াই চলে আসতে পারবেন। ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে স্কলারশিপ ছাড়া জার্মানিতে আসে ব্লক অ্যাকাউন্টে টাকা দেখিয়ে, আর লিভিং কস্টটা তারা উঠায় পার্ট টাইম জব করে। তো আপনি চাইলে জার্মানিতে চলে আসতে পারেন। আসার পরেও কিন্তু আপনি বিভিন্ন স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার ইউনিভার্সিটিতে, এবং হচ্ছে আপনার ফ্যাকাল্টিতে বা আপনার কোর্সে বিভিন্ন স্কলারশিপ যেগুলো অফার করে ওইগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করে স্কলারশিপ পেতে পারেন। তবে এই অ্যামাউন্টটা কিন্তু খুব বেশি হয় না, 300-400 ইউরোর বেশি কিন্তু এই অ্যামাউন্টটা হয় না। সাধারণত স্টুডেন্টের
স্টুডেন্টদের যারা স্কলারশিপ ছাড়া আসে তাদের পার্ট টাইম জবের উপরে নির্ভর করতে হয়। আপনি পার্ট টাইম জব করে খুব সুন্দরভাবে আপনার লিভিং কস্টটা উঠাইতে পারবেন। 3 নাম্বার যে প্রশ্নটা সবাই বেশিরভাগ করে থাকে যে ভিসা যদি না হয় তাহলে আমি ব্লক অ্যাকাউন্টের টাকাটা ফেরত পাবো কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি ব্লক অ্যাকাউন্টের টাকাটা ফেরত পাবেন। এটা পাওয়ার একটা উপায় হচ্ছে আপনার যখন ভিসা রিজেক্ট হয়ে যাবে তখন আপনি এম্বাসি থেকে একটা লেটার নেবেন। সেই লেটারটা যদি আপনি যে কোম্পানিতে ব্লক করেছেন, কোরাকাল হোক বা ফিনতিবা হোক, তাদেরকে বলবেন যে আমার ভিসা রিজেক্ট হয়েছে, আমার ফান্ডটা যেন দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তখন আপনি পুরোপুরি ওই টাকাটাই ফেরত পাবেন। সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই যে আমার ভিসা যদি রিজেক্ট হয় তাহলে আমি টাকা ফেরত পাবো কিনা। এটা সম্পূর্ণ একটা সিকিউর একটা প্রক্রিয়া, আপনি পুরোপুরি টাকাটা ফেরত পাবেন। আর আমার জানা মতে আসলে এখন জার্মান এম্বাসি স্টুডেন্ট ভিসা রিজেক্ট করে না। এটা প্রায় 1%-এরও কম যাদের ভিসা রিজেক্ট হয়। 4 নম্বর যে প্রশ্নটা সবাই করে থাকে যে অ্যাপয়েন্টমেন্টটা কখন নেব। আপনারা জানেন যে জার্মান এম্বাসিতে সর্বপ্রথম অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া লাগে, কারণ হচ্ছে যে এখন বর্তমানে 23 থেকে 24 মাস লেগে যায় আপনার অ্যাপয়েন্টমেন্টটা পেতে এবং আপনার এম্বাসি ফেস করতে। তো সেক্ষেত্রে আপনি ওই হিসাব করেই নেবেন যে আপনার কখন গ্রাজুয়েশন শেষ হবে বা আপনি কোন ইনটেকে যেতে চাচ্ছেন, সামারে যেতে চাচ্ছেন না উইন্টারে যেতে চাচ্ছেন, সেই হিসাব করে আসলে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন। তো এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না যে আসলে কখন অ্যাপয়েন্টমেন্টটা নেবেন। আপনি চাইলে এখনই অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন, সেক্ষেত্রে আপনি হিসাব করে নেবেন। এখানে একটা জিনিস বলে রাখি যে সামার ইনটেক শুরু হয় এপ্রিল থেকে এবং শেষ হয় সেপ্টেম্বরে। উইন্টার ইনটেক শুরু হয় আপনার অক্টোবরে এবং শেষ হয় মার্চে। উইন্টারে সবচেয়ে বেশি সাবজেক্ট জার্মানিতে অফার করা হয়। তো আমি বলবো যে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন আপনারা উইন্টারে করেন। সামারে আসলে কোর্স অফার কম করা হয়, এই জন্য সামারে আসলে প্রতিযোগিতাটাও বেশি থাকে। তো আপনারা উইন্টার ইনটেকের অ্যাপ্লিকেশন করতে পারেন। উইন্টার ইনটেকের অ্যাপ্লিকেশন সাধারণত ফেব্রুয়ারি মার্চের দিকে শুরু হয়। তো আপনি তার 1 মাস আগে আপনার IELTS-টা দিয়ে রাখতে পারেন। 5 নম্বর যে কোশ্চেনটা আমি সচরাচর পেয়ে থাকি সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে কখন আবেদন করব। একটু আগে আমি বললাম যে বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে আপনি ওইভাবে হিসাব করে নেবেন যে আপনি উইন্টারে অ্যাপ্লিকেশন করবেন না সামারে অ্যাপ্লিকেশন করবেন। যদি আপনি উইন্টারে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে মার্চ এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন করা শুরু করে দেবেন এবং জুলাই পর্যন্ত এই অ্যাপ্লিকেশনগুলো সাধারণত থাকে। ইউনিভার্সিটি ভেদে এটা একটু এদিক সেদিক হইতে পারে। তো তার 1 মাস আগে বা 2 মাস আগে আপনি IELTS-টা দিয়ে রাখতে পারেন। আর সামার ইনটেকের অ্যাপ্লিকেশন সাধারণত শুরু হয় অক্টোবর থেকে শুরু হয় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত আসলে সামার ইনটেকের অ্যাপ্লিকেশনগুলো চলতে থাকে। তো আপনি যদি সামার ইনটেকে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আমি বলবো যে সেপ্টেম্বরে আপনি IELTS-টা দিয়ে ফেলেন। ষষ্ঠ যে প্রশ্নটা আমি সচরাচর পেয়ে থাকি সেটা হচ্ছে যে ভাষা আপনাকে শিখতে হবে কিনা। হ্যাঁ, অবশ্যই আপনাকে ভাষা শিখতে হবে। ইউনিভার্সিটিতে পড়াশোনার ক্ষেত্রে আপনি ইংলিশ দিয়ে চালাইতে পারবেন, ইংলিশ দিয়ে আপনাকে পড়াশোনা করাবে, কোনো সমস্যা নাই। আপনার সব লেকচার, প্রেজেন্টেশন, গ্রুপ ডিসকাশন সব কিছু ইংলিশে হবে। কিন্তু আপনি জার্মানিতে চলাফেরা করতে আপনার জীবনযাত্রার ক্ষেত্রে আপনি সুপার মার্কেটে যাবেন বা আপনি কোনো কিছু কিনতে যাবেন বা আপনি কোনো একটা অফিসে যাবেন, সব ক্ষেত্রেই কিন্তু আপনার জার্মান ভাষা লাগবে। কারণ জার্মানরা আসলে জার্মান ভাষা ছাড়া ওরা কোনো কিছু ভালোভাবে বলতে চায় না। তো সেক্ষেত্রে আপনার দৈনন্দিন কার্যক্রম চালাইতে আপনার জার্মান ভাষা অবশ্যই জানা লাগবে। কিন্তু এমন না যে আপনি ভাষা ছাড়া চলতে পারবেন না, ভাষা ছাড়া আপনি চলতে পারবেন, ভাষা ছাড়া জবও পাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার জব পেতে দেরি হবে এবং আপনি যে জায়গায় জব খুঁজছেন হয়তোবা সেই জায়গায় পাবেন না। আপনি যত তাড়াতাড়ি এক্সপেক্ট করেছিলেন যে আপনি জব পাবেন সেই জবটা আপনি অত দ্রুত পাবেন না। মানে এক কথায় যে ভাষাটা না জানলে আপনার অনেক ক্ষেত্রে সমস্যা হবে। 7 নম্বর যে কোশ্চেনটা আমি পেয়ে থাকি যে সেটা হচ্ছে যে পার্ট টাইম জব করে কি আপনি লিভিং কস্ট উঠাইতে পারবেন কিনা। হ্যাঁ, পার্ট টাইম জব করে আপনি লিভিং কস্ট উঠাইতে পারবেন। জার্মানিতে বর্তমানে মিনিমাম ওয়েজ 12.5 ইউরো, অর্থাৎ কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান একজন কর্মী নিয়োগ করলে তাকে 12.5 ইউরোর নিচে আসলে দিতে পারবে না। উপরে দিতে পারবে কিন্তু নিচে আসলে দিতে পারবে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি সপ্তাহে স্টুডেন্ট হিসাবে 20 ঘন্টা কাজ করেন এবং মাসে 80 ঘন্টা কাজ করেন, 140 দিন ফুল ডে এবং 280 দিন হাফ ডে যদি কাজ করেন, তাহলে আপনি আসলে খুব ভালোভাবে আপনার লিভিং কস্টটা উঠাইতে পারবেন। আপনার বাসা ভাড়া, আপনার খাওয়া দাওয়া সব কিছু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো মোটামুটি এই ছিল
7টি বহুল প্রচলিত প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনারা আমাকে সাধারণত করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন, এবং এরপরেও আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো আমাকে লিখতে পারেন। আমি আরেকটা ভিডিওতে সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।